হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাহিস কিচেন। সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালোই আছো। তাই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু একদম বিগিনারদের জন্য। বিগিনার বলছি কারণ যারা এখন রান্না করতে পারো না বা রান্না করার খুবই ইচ্ছা কিন্তু তোমরা প্রসেস জানো না, তাদের জন্য আজকে নিয়ে এসেছি আলু আর পনিরের একটা খুব মজাদার সুস্বাদু তরকারি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি পনিরগুলোকে স্কোয়ার করে কেটে ভেজে রেখেছি, আর আলুগুলোকেও সেম সাইজের কেটেই ভেজে রেখেছি। আর এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তো এই তেলের মধ্যেই আমি আলু আর পনিরটা ভেজেছিলাম, আর এখানেই আমি রান্নাটা করব। তো তেলের মধ্যে প্রথমেই ফোড়ন দিলাম লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। যারা রান্না করতে খুব পছন্দ করো কিন্তু রান্নার প্রসেস জানো না, তারা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তোমরা এখানে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারো, তাহলেও কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হবে। আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব, আর এটা অনবরত নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে যাবে সেটা কিন্তু অটোমেটিক গ্রেভিতেই পরিণত হবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি পেঁয়াজের পেস্টটা বানাতে পারিনি। তোমরা চাইলে কিন্তু পেস্টটা অবশ্যই অবশ্যই ইউজ করতে পারো। এবার দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, তাই আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এবার আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। এরকমভাবে অনবরত পেঁয়াজ আর আদা রসুনটাকে কষতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এর মধ্যে যে যে মশলাগুলো দেব সেগুলো আমি আলাদা একটা জায়গার মধ্যে গুলে নেব। যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো কিন্তু একটা আলাদা বাটির মধ্যে গুলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা সেটা না করেও ডিরেক্ট কিন্তু এই মশলার মধ্যেও দিতে পারো, মানে পেঁয়াজ আদা রসুনের মশলাটার মধ্যেও অ্যাড করতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে, যেটা সুবিধা হবে সেটাই করো। তো আমি এইরকমভাবেই রান্না করলে মশলাটা পুড়বে না, তাই এই প্রসেসটাই অ্যাপ্লাই করলাম। এরপর আমি এখানে 1 বাটি মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, আর সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি টমেটো কুচি থাকে তাহলে তোমরা টমেটোও অ্যাড করতে পারো। আমার কাছে টমেটোটা ছিল না, তাই আমি দইটাই অ্যাড করলাম। দই দেওয়ার পর ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে দইয়ের গন্ধটাও কিন্তু থেকে যাবে, আর টক টক ভাবটাও কিন্তু বোঝা যাবে। তাই যত বেশি এই মশলা কষাবে তত বেশি কিন্তু টক টক ভাবটাও কেটে যাবে, আর দইয়ের গন্ধটাও চলে যাবে। তো আমি এরকমভাবেই মশলাটা অনেকক্ষণ ধরে কষবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। তো দেখো মশলা থেকে তেলটা ছেড়েই যাচ্ছে, আর আমি এই পর্যায়ে একটুখানি চিনিও অ্যাড করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু চিনি অ্যাড করতে পারো, আর যারা পছন্দ করো না তারা চিনির ব্যাপারটাকে ছেড়েই দিও। তো কষতে কষতে দেখো মশলার থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এবার যেহেতু আমার মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একটুখানি জল অ্যাড করে দেব, আর তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষতে থাকবো। এখানে জলটা অ্যাড করেছি এই কারণে কি মশলাটা যাতে পুড়ে না যায় বা তলায় ধরে না যায়। তাই আমি অল্প পরিমাণে জল অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা মনে করো পরিমাণ মতো সব রকমের মশলা দেওয়ার পরেও আমার তরকারি স্বাদ আসে না, তাদেরকে বলবো যে তোমরা ভালো করে মশলাটা কষাতে পারো না। যত বেশি মশলা কষাবে তত কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এভাবেই মশলাগুলো কষার পরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরও আবারও আমি 2-1 মিনিট মশলাটা কষে নেব। এরকম আলু আর মশলাটা কষার পরে আমি একটুখানি জল অ্যাড করে ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাটা আলুর মধ্যে পুরোপুরি ঢুকে যায়। তো দেখো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব, আর তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব।
2-4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে হবে যে মশলাটা তলায় লেগে যাচ্ছে কি না। তো দেখো আমার মশলাটা ঠিকঠাকই আছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করে দেব। তো পনিরগুলো এর মধ্যে অ্যাড করার পর আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করব যাতে পনিরগুলো না ভেঙে যায়। তো সব পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে নেব। আর সত্যি কথা বলতে এই রান্নাটা করতে কিন্তু বেশি টাইম লাগেনি আমার। আর যারা বিগিনার আছো বা যারা রান্না শিখতে চাইছো তাদের জন্যও কিন্তু খুব সহজে এই রেসিপিটা হয়ে যাবে। একবার রান্না করতে পারলে কিন্তু তোমাদের বারবার রান্না করার মন চাইবে। তো ঝটপট করে এই রান্নার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে নিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আমার ভিডিও এরকমভাবে দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো। তো দেখো এবার কিন্তু মশলাটা পনিরটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। যতটা পরিমাণে জল তোমরা চাইছো ততটা পরিমাণেই দিও। যদি কেউ হালকা পরিমাণে জল চাইতো তো হালকা, আর যদি মনে করো যে একটু ঝোল ঝোল করবো তো তার সেরকম পরিমাণ মতো জল দিয়ে দিও। তো এবার একটুখানি ফুটবে আর তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে ফুটে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবার দেখবো আমি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর এর মধ্যে কিন্তু তোমরা দেখে নেবে যে নুন ঝালটাও সব ঠিকঠাক আছে কিনা। তো আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা আমার শেষের দিকে, আর নামানোর আগে আমি এখানে 1 চা চামচ মতো মশলা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আমাদের ঘরের বানানো একটা মশলা ছিল। তোমরা এখানে গরম মশলা অ্যাড করে দিও। তারপরে একটু ঢাকা দিয়েই নামিয়ে নিও, তাহলেই রেডি হয়ে যাবে আলু পনিরের খুব মজাদার একটা রেসিপি। তো দেখো এইটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেকটা লাল লাল হয়ে গেছে। আর আমার কিন্তু এই রকম ধরনের কালারের তরকারি ভীষণ ভালো লাগে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা সার্ভ করে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো আবার দেখা হচ্ছে পরের বুধবার। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।